তৃণমূল উল্কার মতো উঠেছে, উল্কার মতো চলে যাবে, এবং মমতা ব্যানার্জি একটা হাইফেন হয়ে থাকবে। জেলের ভেতরে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা মিস্টার অভিষেক ব্যানার্জির জন্য। আজকে পুলিশের বেশিরভাগ অফিসার 95% খোলা মনে নিঃশ্বাস নিচ্ছেন অনেক দিন বাদে। তারা অন্তত পক্ষে আমার যারা পেশেন্ট, ইভেন ইন্সপেক্টর এবং আইবি লেভেলের যারা পুলিশ কর্তারা, তারা কিন্তু আমায় এই কথাটাই বলেছেন, হঠাৎ করে তৃণমূল চলে যাবে, যারা খুব বাস্তববাদী ছিলেন তারা ছাড়া কিন্তু কেউ বুঝতে পারেনি তৃণমূল এভাবে শটান করে শুয়ে পড়বে। আমাকে একজনও কি তৃণমূল নেতার নাম বলতে পারবেন যিনি সৎ? মুশকিলটা একটাই যে ওখানে কচুবন ছিল না, কারণ ডিমের দাম কিন্তু এখন ক্রমশ বাড়তে বাড়তে আজ 7.5 টাকা হয়েছে। এভাবে ডিম নষ্ট করা কিন্তু একদম উচিত না। এই ডিম নষ্ট করলেই 7.5 টাকা থেকে ডিম কিন্তু 9 টাকা হয়ে যাবে, গরিবের খাবার। এই ডিম কি নষ্ট করা উচিত? সেদ্ধ ডিম ছুড়লে বরঞ্চ ভালো হতো, আমি তো সেটাই বলি। বামেরা কিন্তু ওই 4.5 আর 5% এবং ফেসবুকেই তাদের আন্দোলন থাকবে, যেটা বারবার আমি বলার চেষ্টা করছি, বামেদের মাথায় ঢুকছে না। তার কারণ কি, এরা বড্ড না, মানে কি বলবো, গোয়ার গোবিন্দই বলতে পারি, এটা একটু ভদ্র ভাষাই হলো। মোস্ট হিপোক্রিট পার্টি হচ্ছে বামেরা। ওই ককরোচ জনতা পার্টি কখনো এটা ভাববেন না যে আমাদের দেশটা নেপাল, যে জেনজির আন্দোলনে পুরো হবে। আমাদের দেশটা ভারতবর্ষ। আসলে মানুষের কাছে অভিষেকের গ্রহণযোগ্যতা ছিল না। এক তো মাটির স্বাদও জানে না। নাম্বার 2 হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিল এবং ট্রিটমেন্ট করাতে যেতেন ইউএসএ তে। সাধারণ চোখে লাগলো, সেটাও ইউএসএ তে আলটিমেটলি গেলেন। তারপর তার পরিবারের সবাই ব্যাংককে এবং ইউএসএ ছাড়া যান না। এই সমস্ত লোককে দিয়ে যদি গ্রাসরুট লেভেলের পলিটিশিয়ানদের সাথে মিশতে হয় এবং তাদেরকে নতজানু হতে হয় যে কোনো ব্যাপারে, তাহলে গ্রাসরুট লেভেল পলিটিশিয়ানরা ভীষণ ক্ষেপে যায়, যারা তিলে তিলে তৃণমূল দলটাকে তৈরি করেছিল। সুতরাং উপর থেকে এই চাপিয়ে দেওয়াটা যে কতটা ক্ষতিকর, আমার মনে হয় মমতা ব্যানার্জি বুঝতে পারেননি। এই ভোটে যে হারবেন, ইনফ্যাক্ট সেটাই বুঝতে পারেননি তৃণমূলের অন্তত 70% সমর্থক, যার জন্য তারা টাকাটা লুকোনোর বা সরানোর সময় অবধি পায়নি। যার জন্য আমরা পাট খেতে আমরা টাকা দেখতে পাচ্ছি। টাইম পেলে ওরা 5 দিন যদি আগে জানতো যে এরকম হবে, তাহলে সরিয়ে দিত। সুতরাং ভরাডুবির ভার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতেই হবে। কথা বলবো, যেভাবে বিভিন্ন মামলায় ক্রমশ ঘিরে ফেলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাতে কি গ্রেফতারও হতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ? এই আশঙ্কা কি আপনি করছেন? যদি খুব রাজনৈতিক দিল্লিতে কোনো বড় মানে ক্যাচ টাইপের না থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিহাইন্ড দ্য বাড়ি থাকার কথা সমস্ত জিনিস নিয়ে। সেরকম কোনো তথ্য আছে? না, কোনো তথ্য নেই। আমার যা কিছু মানে অনেকটা ইনটিউশন বলা যায়, প্লাস যা যা যেভাবে ঘিরে নেওয়া হচ্ছে, প্লাস এই সই জালিয়াতি, এটা কিন্তু একটা বিরাট বড় অপরাধ। আর বাকি যা জালিয়াতিগুলো করেছেন সেগুলো তো আস্তে আস্তে হচ্ছে। কতবার আর পেছোবেন? সিআইডি অলরেডি একবার ডেকেছিল, 8 জুন পিছিয়েছেন ব্যাপারটা। আলটিমেটলি হাজিরা দিতেই হবে। আর আমার মনে হয় বিহাইন্ড দ্য বার মানে জেলের ভেতরে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা মিস্টার অভিষেক ব্যানার্জির জন্য। একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা এই মুহূর্তের বিভিন্ন পশ্চিমবঙ্গের কর্নারে কর্নারে এই প্রশ্নটাই ধাবিত হচ্ছে। সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদা বাম নেতা ছিলেন, রাজ্যসভার তাকে পাঠানো হয় বারংবার। তারপরে তৃণমূলে এলেন, রীতিমতো তার ভাইরাল ভিডিও রীতিমতো যেটা তরুণ প্রজন্মের কাছে একদমই গ্রহণযোগ্য ছিল না, এবং আপনি যখন সিপিআইএম এ ছিলেন তখন আপনাদের কাছে কখনোই গ্রহণযোগ্য ছিল না সেই বিষয়গুলো। সেই সময় বিতাড়িত হলেন সিপিআইএম থেকে, পরবর্তীকালে তৃণমূল তাকে সাদরে গ্রহণ করলো, এবং আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলেরই বলা সেফেস্ট সিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দলছুট দিলেন বলা চলে। নতুন তৃণমূল ঘোষণা করলেন এবং বিরোধী দলনেতার আসনে তিনি এই মুহূর্তে বসছেন। কিভাবে দেখছেন? কোথাও কি কার্যত তৃণমূল ভেঙে খান, খান হয়ে গেল? না, তৃণমূল তো খান হয়ে গেছে। নাম্বার টু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যাই তার নিজের আমি বলবো পার্সোনাল ম্যাটার যাই হোক না কেন, ও কিন্তু ভালো বলতে পারে, বাগ্মী ভালো, ভালো পড়াশুনো করে, জিনিসটা জানে। এবং ও কিন্তু আগে থেকেই বুঝে গেছিল যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এবং উনি যে জায়গা থেকে সিটে লড়েছেন সেই সিটে কিন্তু বহু প্রতিবন্ধকতা তাকে ঘিরে ছিল, অনেকেই তাকে সাপোর্ট করেনি, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং অত্যন্ত ভালো ভোট কুশলী আমি বলবো বা রাজনীতিবিদ, যে উনি পুরো দলটাকে কিন্তু ভাঙতে পারলেন। এটা একদিনে কখনো সম্ভব হয় না, এটা আন্ডার দ্য টেবিল বা কোথাও নিজেদের মধ্যে নিশ্চয়ই কথা হয়েছিল, কারণ কেউই ছোট নয়, প্রত্যেকের তার মান সম্মান আছে। তুই তোকারি সম্বোধন দলের মধ্যে সবার সামনে কাউকে হেট করা, এগুলো কিন্তু মানে একটা বলা যায় হিটলারই যে চালচলন চলছিল আমাদের মিস মমতা ব্যানার্জির, সেটা কিন্তু ওনাদের দলের এমএলএ অনেকের কাছেই পছন্দ ছিল না। ওনারা তককে তককে ছিলেন, যে মুহূর্তে ভেঙেছে মানে পরাজিত হয়েছে, দল ওনারা ভাগ করে নিয়েছেন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংবাদ, কলকাতার মেয়র পদ থেকে অবশেষে ইস্তফায় দিলেন ববি হাকিম। একদম ছোট লালবাড়িতে কি তাহলে কার্যত তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান হলো বলা চলে? ইস্তফা দেওয়ার কারণ জানিয়ে ফিরহাদ হাকিম বলছেন, দাপটের সঙ্গে কাজ করেছি, যারা পুরসভায় আসতেন তাদের সমস্যার সমাধান করার কাজ করতাম, এখন সেটা সম্ভব হচ্ছে না। চেয়ারের সম্মানহানি করতে পারি না, চেয়ার ধরে বসে থাকলাম অথচ ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, তাই আমি ইস্তফা দিচ্ছি। কার্যত বলা চললো কি যে লালবাড়ি থেকে তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান। না, পুরো পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল মুছে গেছে, কিন্তু 4 তারিখের পর তৃণমূলের যে পতনটা যেভাবে হচ্ছে, ঠিক বামফ্রন্টের কমরেড গৌতম দেব যা বলেছিলেন, যে তৃণমূল উল্কার মতো উঠেছে, উল্কার মতো চলে যাবে, এবং মমতা ব্যানার্জি একটা হাইফেন হয়ে থাকবে। আমি সেটা মিলিয়ে বলছি। তার সাথে আমি শুধু একটা ছোট্ট যোগ করি, আমরা ছোটবেলায় পয়সা জমাতাম লক্ষ্মীর ভান্ডারে, সেই লক্ষ্মীর ভান্ডার যখন পুরনো হয়ে যেত তখন আমরা ফেলে দিতাম, লক্ষ্মীর ভান্ডারটা চুরচুর করে ভেঙে যেত, পয়সাটা নিয়ে নিত। এবারে তৃণমূল দলটাও তাই, শুধু পয়সা তোলাটাই যাদের আদর্শ, পয়সা যেই শেষ হয়ে গেছে পুরোটা ভেঙে গেছে, এর মধ্যে তো কিছু নেই। কৃষ্ণা দেব বিধাননগর, আমরা যেখানে আজকে সাক্ষাৎকার সংগঠিত করছি অনতি দূরে, বিধাননগরের মেয়র ছিলেন, তিনি বললেন রীতিমতো আমাদের সামনে বললেন যে আর পারলাম না, আমি ছেড়ে এমআইসি করতে পারছি না, কাজ কাজ করতে দেওয়া হচ্ছে না, একদম বেরিয়ে গেলেন। তারপরেই দেখা গেল একজন এসে সেই পুরসভা গঙ্গা জল দিয়ে সাফ করছেন। কি এটা তো মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষ তো ক্ষেপে ছিল, শুধু অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশ প্রোটেকশন দিয়েছে বলে তৃণমূল নেতারা সেফ থাকতে পেরেছে। আজকে পুলিশের বেশিরভাগ অফিসার 95% খোলা মনে নিঃশ্বাস নিচ্ছেন অনেক দিন বাদে। তারা অন্ততপক্ষে আমার যারা পেশেন্ট, ইভেন ইন্সপেক্টর এবং আইবি লেভেলের যারা পুলিশ কর্তারা, তারা কিন্তু আমায় এই কথাটাই বলেছেন, আমরা স্বাধীন হয়েছি। কে পরাধীন থাকতে ভালোবাসে বলুন তো? কে চায় যে তুই তোকারি শুনতে, তুই এটা কর, তোকে এটা করতেই হবে? এই ব্যাপারগুলো তো আইএএস আইপিএস এরা মানতে পারে না, এখন মানতে বাধ্য ছিল। এখন পুলিশ তার কাজ যদি না করতে পারে, ঠুটো জগন্নাথ, পুলিশও ক্ষেপেছিল। তা যেই জনতার রায় বেরিয়েছে, আপনি একদম কাছে দেখবেন ব্রাত্য বসুর বাড়িতে 2টোর পর থেকে সমস্ত পুলিশ চলে গেছে, কারণ পুলিশও তাদের ঘেন্না করে, কারণ যেরকম ব্যবহার তারা পেয়েছে। আসলে ওই যে বলছি না, হঠাৎ করে তৃণমূল চলে যাবে, যারা খুব বাস্তববাদী ছিলেন তারা ছাড়া কিন্তু কেউ বুঝতে পারেনি তৃণমূল এভাবে শটান করে শুয়ে পড়বে। সব জায়গায় খালি খাট, বালিশ, বিছানা পাওয়া যাচ্ছে, সেটা সুরেন্দ্রনাথ কলেজ হোক কিংবা সুরুচি ক্লাব। কি চলছে? রীতিমতো সুটকেস ভর্তি টাকা উইপোকায় কেটে দিয়েছে, রীতিমতো ডিলাক্স বেডরুম কলেজের ওপরে, সুরুচি সংঘ ক্লাবের ভেতরে। এটা কি পশ্চিমবঙ্গের কি ধরনের কালচার?
না, না, এটা কোনো পশ্চিমবঙ্গের কালচার না, এটা দুর্বৃত্তদের কালচার। এবার পশ্চিমবঙ্গের পুরো ব্যাপারটাই দুর্বৃত্ত হয়েছিল। আমাকে একজনও কি তৃণমূল নেতার নাম বলতে পারবেন যিনি সৎ, ভালো? এই মুহূর্তে আমার কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া আর কারোর নাম মনে পড়ে না যিনি সৎ, ভালো, ভালো কথা বলেন এবং বিবেকের কাজ করেন। এখানে তো যে ভালো, মানে তাকে, মানে যিনি সুপ্রিমো তৃণমূল কংগ্রেসে, তাকে যে তোষণ যত করবে তারই তত বেশি ভালো পদ হচ্ছিল। আর অ্যাডমিনিস্ট্রেশনের কাজ তো অ্যাডমিনিস্ট্রেশন করা। তার তো কোথায় টালিগঞ্জে কি হচ্ছে, কোথায় খেলার মাঠে মেসি কি করছে, এগুলো তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ না। আর যার জন্য এরা ক্রমশ উপরে উঠে গেছে এবং সুরুচি সংঘের এবং সুরেন্দ্রনাথ কলেজের এটা সার্বিক অবক্ষয় যে একটা কলেজের করতে পারে ১ দশকও লাগেনি, সেটা তৃণমূলই দেখিয়ে দিয়ে গেছে যে কত তাড়াতাড়ি পুরো মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া যায়। শুধু তৃণমূলের ছোটরা এসব করেছে, বড়রা চাকরি খেয়েছে, হয়ে গেল। স্যার, মুর্শিদাবাদে দাউ দাউ করে জ্বলছিল ট্রেন। ক্ষমতায় এসে সেই ফাইল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুলছে বিশেষ সেল। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিযুক্তদের কাছ থেকে রেলের ক্ষতিপূরণ নেওয়া হবে। যদি কেউ ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে তাহলে সম্পত্তি বিক্রি করে হলেও দিতে হবে টাকা। কি ১০০ বার। এটা তো অনেক আগে করা উচিত ছিল। শুধু মুর্শিদাবাদে তখনকার ট্রেন পড়ো না কেন, ধুলিয়ানের যে ঘটনা, মানে একটা জিনিস বুঝতে হবে, ধর্ম নিরপেক্ষ মানে কি, ইরেসপেক্টিভ অফ ধর্ম আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। এখানে যদি কোনো হিন্দুও যদি কোনো হেলমেট না পরে গাড়ি চালায়, তার ফাইন করতে হবে। আর একটা, মানে মুসলিমদের তো হেলমেট না পরে চালানোটাই অভ্যাসে পরিণত হয়েছিল। আমি তো কাল না পরশু রাজাবাজার অঞ্চল দিয়ে আসছিলাম, প্রত্যেকে হেলমেট পরেছে। অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং হলে সবকিছু করতে বাধ্য। আর বিএসএফ এর কাছে 50 কিলোমিটার জমি দেওয়া, এটা তো ভারতের জন্য খুব দরকার। এটা তো নিজের মমতা ব্যানার্জির সম্পত্তি ছিল না। আমরা তো একটা অঙ্গরাজ্য। আমি তো মনে করি টাইমলি বদল হয়েছে, নয়তো আমরা কিন্তু আর কয়েক বছর বাদে ভারতকে বিপদে ফেলে দিত এই পশ্চিমবঙ্গ। এবং যেমন বিভিন্ন জায়গা থেকে ভারতকে বিপদে ফেলার চক্রান্ত চলছে। কচুবন অতীত। পালা বদলের পর পচা ডিমও খেতে হলো জয়প্রকাশ মজুমদারকে। একদম তৃণমূল নেতাকে দেখেই চোর চোর স্লোগান। শ্লীলতাহানির অভিযোগে ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে একদম সল্টলেকের অফিসে নিয়ে গিয়ে তল্লাশির সময় ধেয়ে এলো ডিম। তৃণমূল নেতাদের দেখলেই যেভাবে ডিম উড়ে আসছে, কি বলবেন, ডিম সংকটে কি ভুগবে না? না, না, মুশকিলটা একটাই যে ওখানে কচুবন ছিল না। কারণ ডিমের দাম কিন্তু এখন ক্রমশ বাড়তে বাড়তে আজ 7.5 টাকা হয়েছে। এভাবে ডিম নষ্ট করা কিন্তু একদম উচিত না। এই ডিম নষ্ট করলেই 7.5 টাকা থেকে ডিম কিন্তু 9 টাকা হয়ে যাবে, গরিবের খাবার। এই ডিম কি নষ্ট করা উচিত? সেদ্ধ ডিম ছুড়লে বরঞ্চ ভালো হতো, আমি তো সেটাই বলি। যেভাবে একাধিক একটা বিষয় রয়েছে যে বামেদের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি প্রচন্ড অ্যাক্টিভ, আমরা জানি ভীষণই টেক সেভি একজন মানুষ আপনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আপনার বহুল একটা ফ্যান ফলোয়িং রয়েছে। সেখানে বামেদের তরফ থেকে বলা হচ্ছে আপনার যে 1.2 মিলিয়ন ফলোয়ার্স, সেটার পেছনে নাকি সম্পূর্ণ কৃতিত্ব যায় বামেদের। অ্যাকচুয়ালি আপনার একদা মাম মনোভাবই কিন্তু এই জনপ্রিয়তার পেছনের কারণ বলে তারা দর্শাচ্ছে। কি একদমই না। আমার ফ্যান ফলোয়ার হয়েছে আমার ডাক্তারি রিলের জন্য। আমার ডাক্তারি হচ্ছে প্যাশন, ডাক্তারি আমার প্রফেশন। আর বলতে পারেন রাজনীতিতে একটু কুটকুট করা, এটা একটা নেশার মতো, মানে প্যাশন নয়। মাঝে মাঝে একটু ওটা করলে ভালো লাগে এবং আমার মনে হয় বিবেক হিসেবে কাজ করাটাই ভালো। যেমন আমি বিবেক হিসেবে কাজ করেছিলাম অন্তত এবারে ইলেকশনে, এখন বামেদের বিবেক জাগানোর চেষ্টা করছি। এই যে আজকে থেকে 30 বছর আগে স্লোগান কি ছিল বামেদের? লাঙল যার জমি তার। 30 না, আমি ভুল করলাম, একদম প্রথম বামফ্রন্ট আমলে সেটা, মানে ফার্স্ট বামফ্রন্ট সরকারের। কিন্তু এখন লাঙল ইউজই হয় না তো।
কৃষি জমিতে, তাহলে যে টেকনোলজি পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, সমাজের বহিঃপ্রকাশ পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, জেনজি তাদের যে ভাব, তারা যেভাবে ভাবছে তার সাথে যদি না ওরা পাল্টাতে পারে, তাহলে বামেরা কিন্তু ওই 4.5 আর 5% এবং ফেসবুকেই তাদের আন্দোলন থাকবে, যেটা বারবার আমি বলার চেষ্টা করছি, বামেদের মাথায় ঢুকছে না। তার কারণ কি, এরা বড্ড না, মানে কি বলবো, আহ গোয়ার গোবিন্দই বলতে পারি, এটা একটু ভদ্র ভাষাই হলো। কারণ আমি ওদের বারে বারে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা চেঞ্জ করুন নিজেদের। নিজেদের যদি না চেঞ্জ করে আজকে লাঙলজার কৃষিতার বা হকার, যে অবৈধ হকার যাদের বসিয়েছিল তৃণমূল সরকার টাকা দিয়ে, তাদেরকে সরিয়ে দেওয়া, সেইটা আপনারা করেছেন অপারেশন সানশাইনে। তাহলে এখন করলে বাধা দিচ্ছেন কেন? এই হিপোক্রিসি তো বামেদের ডুবিয়েছে। মোস্ট হিপোক্রিট পার্টি হচ্ছে বামেরা অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। আমি এরপরে আসবো একটু অন্য প্রসঙ্গে এবং আন্তর্দেশীয় মানে রাজনীতি নিয়ে একদম শেষের দিকে চলে এসেছি সাক্ষাৎকারে। মমতা বন্দ্যোপাধ্যায় স্যার একটি দাবি করেছে যে ওসমান হাদি হত্যা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে বাংলাদেশের এই আলোচিত হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ গ্রেপ্তার করেছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান বলেও অভিযোগ করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন এবং পরে এসটিএফ তাদেরকে আটক করে, তবে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেননি। তার ভাষ্য, ওই নাম প্রকাশ করা হলে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আপনার কি ধারণা স্যার, এই মন্তব্য প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে? ওনার এই কথাটা বলারই উচিত হয়নি। এটা আমার মনে হয় মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে ওই কথাটা বলেছেন। কারণ উনি বুঝতে পারেননি এত তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার ভেঙে চুরমার হয়ে যাবে, যার জন্য মানসিক ভারসাম্য না হারালে কোনো এক্স সিএম আমাদের আমাদের ইন্ডিয়ার যেটা ইন্টারনাল, যেটা বাইরে কখনো কোনো সাংবাদিককে বলে না, সবার উপরে আমাদের ইন্ডিয়া ফার্স্ট, নেশন ফার্স্ট। যে কোনো আর্মিতে দেখবেন প্রথম একটাই লেখা থাকে, আর্মির হেডকোয়ার্টারে যান, নেশন ফার্স্ট। সুতরাং প্রথমে আমাদের ভারতবর্ষ, পরে অন্য সব। ওনার ওই কথাটা বলাই উচিত হয়নি, ওটা এক্সট্রা কথা, অবান্তর কথা। ওটা না বললে সবচেয়ে খুশি হতাম, এবং এই বলার কিন্তু কনসিকোয়েন্স অনেক বেশি। এটা নিয়ে আর বিস্তৃত বলতে চাই না, কিন্তু এর জন্য উনি গ্রেপ্তারেও হতে পারেন যদি মমতা ব্যানার্জি, কারণ এই ধরনের ইন্ধনমূলক কথাবার্তা দিয়েও কিন্তু গ্রেপ্তার করা যায় পুলিশ যদি মনে করে। এফআইআর যদি তদন্ত শুরু করে পুলিশ, তদন্তের মূল প্রশ্নগুলো ঠিক কি হবে? না, এই ধরনের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যদি ব্যাহত হয় সেটা মনে করে, তাহলে যে কাউকে তো মানুষ গ্রেপ্তার করতে পারে, আজকাল তো ল রয়েছে সেটা। একদম। স্যার, আমি একটা প্রশ্ন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন। তার এই অবস্থান নিয়ে কি বলবেন? মমতা বাংলাদেশ এই সম্পর্ককে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, উনি ভেবে রেখেছিলেন যে বাংলাদেশ থেকে মুসলিমরা আসবে, ওনাদের ভোট দেবে, উনি সেই ভোটে বেঁচে থাকবেন। কিন্তু মুসলিম কমিউনিটি শুধু ভোটার নয়, তারাও যথেষ্ট পড়াশুনো করে, আর ইন্ডিয়ান মুসলিম সবচেয়ে বেশি। তারাও জাতীয়তাবাদ বিশ্বাস করে, তারাও মনে করে যে নেশন ফার্স্ট। তা না হলে কিন্তু বিজেপি এত ভোট পায় না। শুধুমাত্র হিন্দু ভোট দিয়ে বিজেপি 208টা আসন জিততে পারে না। যেটুকু মুসলিম ভোট কাটা গেছে গেছে আমি জানি, কিন্তু বিজেপিরও উচিত এই মুহূর্তে, যেটা বিজেপি করছে এবং করতে হবে, যে মুসলিমদের প্রপার এডুকেশন, প্রপার তাদের যাতে জেহাদি না হয় সেই ব্যাপারটা দেখা, মেন স্ট্রিমের সাথে মাদ্রাসাগুলোতে তুলে দিয়ে স্কুল করুক, যাতে স্কুলে অন্তত পড়াশোনাটা শিখতে পারে, তার সাথে আরবি থাকুক, পড়ুক, সেটা তাতে অসুবিধা নেই, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি গুলো পড়ুক। সুতরাং অবৈধ মাদ্রাসা এগুলো তুলে দেওয়া হোক।
আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ফলে জামাতি, আইএসআই কিংবা ডিপ স্টেটের হাতে নতুন করে তারা বল পেয়ে গেল কি কোথাও গিয়ে? আপনার কি ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জামাতি, আইএসআই কিংবা ডিপ স্টেটের ডাইরেক্ট লিঙ্ক আছে? এই ডিপ স্টেট ব্যাপারটা না অনেক দূর। মমতা ব্যানার্জি একটা ছোট্ট বোড়ে মাত্র। আসল খেলা খেলছে তো আমাদের সবচেয়ে বড় বড়দা, যার মতো পাগল আর কেউ হয় না। এই পাগল বড়দাকে যদি সামলানো না যায়, এবং সামলাতে হয় কি করে আমাদের মিস্টার মোদি খুব ভালো করেই জানেন। কারণ সব জায়গায় মাতব্বরি করে ওই আমাদের মিস্টার ট্রাম্প সমস্ত বিশ্বকে তছনছ করতে লেগেছে, এবং তার মধ্যে ভারতবর্ষ যথেষ্ট ভালো জায়গায় আছে। আমি যদি কম্পেয়ার করি, ব্রিটেনে 35% ফুয়েলের দাম বেড়েছে, অস্ট্রেলিয়ায় 40% ফুয়েলের দাম বেড়েছে, ইভেন আমেরিকাতে অব্দি 20% ফুয়েলের দাম বেড়েছে। সুতরাং সবসময় এটা ভাবলে চলবে না। আমার মনে হয় প্রত্যেক মানুষের এখন বোঝা উচিত, সমস্ত আন্তর্জাতিক পরিস্থিতি বুঝে ভারতবর্ষ যেভাবে চলছে এটা খুব ভালো চলছে। যারা নেগেটিভ কমেন্ট করেন তারা রাগে নেগেটিভ কমেন্ট করছেন, অথবা তারা দেশদ্রোহী। একটাই শেষ প্রশ্ন আপনার কাছে। ককরোচ জনতা পার্টি নতুন উত্থিত এই পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 22 মিলিয়ন। জান্তার মান্তারে মিছিলে কিন্তু দেখা গেল 300 থেকে 500 জন। কি বলবেন? এটা তো সিপিআইএম বা আপ এদের। কারণ ককরোচ জনতা পার্টি ইনস্টাগ্রাম ফলোয়ার যদি দেখা যায় বেশিরভাগ পাকিস্তান অথবা বাংলাদেশের। ভারতীয় ফলোয়ার জাস্ট 9 to 10%। সুতরাং ওরা ইনস্টাগ্রামেই থাকুক না, ফেসবুকেই থাকুক। ওই ককরোচ জনতা পার্টি কখনো এটা ভাববেন না যে আমাদের দেশটা নেপাল, যে জেনজির আন্দোলনে পুরো হবে। আমাদের দেশটা ভারতবর্ষ। আমি একটা কথায় বিশ্বাস করি, আমাদের দেশটার মতো ভালো দেশ হয় না। এই ককরোচ জনতা পার্টিকে কিভাবে ছত্রভঙ্গ করতে হয়, এর চেয়ে অনেক বড় আন্দোলন হয়েছিল কৃষক আন্দোলন। তাকে ছত্রভঙ্গ যদি করতে পারে, ককরোচ জনতা পার্টি কিছুই না।